Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss about the mechanism of enzyme action. উৎসেচকের যে কার্যপদ্ধতি সেই কার্যপদ্ধতি সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। সো উৎসেচকের কার্যপদ্ধতি ডিসকাস করার আগে কিছু বেসিক কিছু জিনিস যেটা অলরেডি আমরা বলে এসেছিলাম যে এনজাইম অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট অ্যান্ড ইনক্রিজ দ্য স্পিড অফ রিঅ্যাকশন। অর্থাৎ এনজাইম কিন্তু ক্যাটালিস্ট বা বায়োক্যাটালিস্ট বলছি আমরা, বায়োক্যাটালিস্ট রূপে কাজ করছে, জৈব অনুঘটক রূপে কাজ করছে এবং শুধুমাত্র জাস্ট রিঅ্যাকশনের স্পিডটাকে ইনক্রিজ করে, বিক্রিয়ার যে হার সেটাকে ইনক্রিজ করে। অ্যান্ড এনজাইম ডু নট চেঞ্জ দ্য ইকুইলিব্রিয়াম অফ রিঅ্যাকশন। এনজাইম কিন্তু রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম নষ্ট করে না বা চেঞ্জ করে না, পরিবর্তন করে না। রিঅ্যাকশনের যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের যে ইকুইলিব্রিয়াম যেটা থাকে সেই ইকুইলিব্রিয়ামটা কিন্তু সেম থাকে। এনজাইম কিন্তু কোনো ইকুইলিব্রিয়াম চেঞ্জ করছে না। সো ইকুইলিব্রিয়াম জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সো সাপোজ এখানে আমার কাছে 50টা সাবস্ট্রেট মলিকিউল রয়েছে। সো 50 সাবস্ট্রেট মলিকিউল রয়েছে। এবার কখনোই এইরকম হয় না যে একটা রিঅ্যাকশনে 50টা সাবস্ট্রেট মলিকিউলই 50টা প্রোডাক্ট উৎপন্ন করে দেয়। অর্থাৎ 50টা সাবস্ট্রেট মলিকিউল কমপ্লিটলি কনভার্ট হয়ে গিয়ে 50 মলিকিউল অফ প্রোডাক্ট কখনোই তৈরি করবে না। অর্থাৎ সাপোজ এখানে 50 থেকে হয়তো 45টা প্রোডাক্ট তৈরি হবে। সো এই নাম্বারগুলো কিন্তু টোটালটাই এস্টিমেটেড একটা হাইপোথেটিক্যাল একটা নাম্বার, মিনস আমি জাস্ট বলছি একটা, সো নিজের মতোভাবে বলছি, তার মানে এইরকমই নয় যে এই নাম্বারগুলো। আচ্ছা আমি আবার একবার বলছি, 50টা সাবস্ট্রেট মলিকিউল রয়েছে। এই একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে এই 50টা সাবস্ট্রেট মলিকিউল কখনোই কিন্তু 50টা প্রোডাক্ট তৈরি করবে না। 50টা সাবস্ট্রেট মলিকিউলের মধ্যে হয়তো 45টা প্রোডাক্ট তৈরি হবে অ্যান্ড বাকি কত পড়ে থাকবে, তাহলে এখানে 5টা সাবস্ট্রেট মলিকিউল কিন্তু পড়ে থেকে যাবে। সো এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। এটা 45-এর জায়গায় এটা 47ও হতে পারে, 48ও হতে পারে, ইভেন 40ও হতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। যদি কখনো এইরকম ধরনের হয় যে 50 থেকে যদি এইখানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে 45টা প্রোডাক্ট তৈরি হওয়ার কথা, সেই জায়গায় যদি কখনো এখানে এইরকম ধরনের হয়ে যায় যে 46টা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে একটা প্রোডাক্ট ব্যাক করে আবার কিন্তু সাবস্ট্রেট তৈরি করে দেবে। সো এখানে সিম্পল কি বললাম, 50টা সাবস্ট্রেট মলিকিউল আমার কাছে রয়েছে। 50টা সাবস্ট্রেট মলিকিউল কখনোই কিন্তু 50টা প্রোডাক্ট তৈরি করবে না। এই রিঅ্যাকশনে হয়তো 45টা প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং 5টা সাবস্ট্রেট যেমন ছিল সেই রকমই পড়ে থেকে যাচ্ছে। এবার এই যে 45টা প্রোডাক্ট তৈরি হচ্ছে, কোনো কারণে যদি কোনো সময় 46টা প্রোডাক্ট তৈরি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে একটা প্রোডাক্ট কিন্তু কনভার্ট হয়ে কি হয়ে যাবে, সাবস্ট্রেট তৈরি করে দেবে দিয়ে, তার মানে সেই সেম 45 আর 5 এই ইকুয়েশনটা রাখবে। তাহলে 45 আর 5 এই যে ইকুয়েশনটা, অর্থাৎ 45টা প্রোডাক্ট অ্যান্ড 5টা হচ্ছে সাবস্ট্রেট পড়ে থাকবে, দিস ইজ কল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ সবসময় এই জিনিসটা মেনটেন হবে। অর্থাৎ এখানে যে 45টা সাবস্ট্রেট দেখানো হচ্ছে এবং 5টা সাবস্ট্রেট পড়ে থাকবে এবং 45টা প্রোডাক্ট তৈরি হবে, এইটাকেই আমরা বলছি ইকুইলিব্রিয়াম বলছি। আচ্ছা এবার যদি আমরা এখানে যদি এনজাইম দিই, তাহলে এনজাইম দিলে এনজাইম কিন্তু কখনো ইকুইলিব্রিয়ামটাকে কখনো কিন্তু নষ্ট করবে না বা চেঞ্জ করবে না। মানে এনজাইম দিলেই আমি কিন্তু 45-এর জায়গায় এখানে কখনোই 50টা প্রোডাক্ট পাবো না। সো পাবো না, এনজাইম দিলেও এখানে আমার 45টাই জাস্ট সাবস্ট্রেট তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে এবং 5টা সাবস্ট্রেট পড়ে থাকবে। তাহলে এনজাইম কি করছে, এনজাইম জাস্ট স্পিড বাড়াবে, রিঅ্যাকশনের স্পিড বাড়াবে। তার মানে এই যে 50টা সাবস্ট্রেট থেকে 45টা প্রোডাক্ট তৈরি হতে লেস টাইম লাগাবে, কম টাইম লাগাবে। আমরা আগের দিনের লেকচারেই বলেছিলাম যে এনজাইম উইদাউট এনজাইমও রিঅ্যাকশন হয়ে যাবে, কিন্তু সেটা অনেক টাইম লাগবে। তাহলে যদি এনজাইম আমি না দিই, তাহলে এখানে 50টা সাবস্ট্রেট থেকে 45টা প্রোডাক্ট তৈরি হতে হয়তো 1 ইয়ার টাইম লেগে যাচ্ছে। সো 1 ইয়ার টাইম লেগে যাচ্ছে 50টা সাবস্ট্রেট থেকে 45টা প্রোডাক্ট তৈরি করতে। বাট যখনই আমি এনজাইম দিচ্ছি তখন এটা দেখা যাচ্ছে হয়তো 1 মিনিটের মধ্যে টোটাল রিঅ্যাকশনটা ঘটে যাচ্ছে। সো 1 মিনিটের মধ্যে
50টা সাবস্ট্রেট থেকে 45টা প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে অ্যান্ড 5টা সাবস্ট্রেট বেঁচে যাচ্ছে। সো এখানে ইকুইলিব্রিয়াম যেমন ছিল সেই রকমই রয়েছে, একটা রিয়াকশনের যেটা ইকুইলিব্রিয়াম সেটা সেম রয়েছে, জাস্ট স্পিডটা বাড়ছে। অর্থাৎ যেটা উইদাউট এনজাইম যেটা 1 ইয়ার লাগছে, অর্থাৎ 45টা প্রোডাক্ট তৈরি করতে 1 ইয়ার লাগছে, সেটা জাস্ট এনজাইম থাকলে ইন প্রেজেন্স অফ এনজাইম সেটা হয়তো 1 মিনিটে প্রডিউস হয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম অফ রিয়াকশন, অর্থাৎ এনজাইমস ইকুইলিব্রিয়াম নষ্ট করছে না বা ইকুইলিব্রিয়াম চেঞ্জ করছে না। অর্থাৎ আমি সাবস্ট্রেট কোনো একটা রিয়াকশনে যেখানে সাবস্ট্রেট 50টা সাবস্ট্রেটের মধ্যে 45টা প্রোডাক্ট তৈরি হতো এবং 5টা সাবস্ট্রেট পড়ে থাকবে, এটা রিয়াকশনের ইকুইলিব্রিয়াম। এখানে যদি আমি এনজাইম দিয়ে দিই তাহলে এরকম হবে না যে এনজাইম সেখানে 45 এর জায়গায় 50টা তৈরি করে দিচ্ছে বা 48টা তৈরি করে দিচ্ছে, সেটা নয়। এনজাইম 45টা প্রোডাক্টই তৈরি করবে, কিন্তু সেই 45টা প্রোডাক্ট তৈরি করবে কম সময়ে। তো এটা মনে রাখতে হবে যে এখানে ইকুইলিব্রিয়াম এইটাকে বলা হয়। আচ্ছা, নেক্সট এবার আসি আরো কিছু বেসিক। যেমন সাপোজ সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে, সো সাপোজ এটা হচ্ছে আমার সাবস্ট্রেট, দিস ইজ সাবস্ট্রেট, এটা হচ্ছে সাবস্ট্রেট। কোনো একটা রিয়াকশনে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সো এটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখানটায় যদি আমি একটা স্কেল দেখাই, এই স্কেলটা এটা হচ্ছে এনার্জি স্কেল। তাহলে আমি এনার্জি স্কেলে সাবস্ট্রেট কোথায় রেখেছি, এইখানে রেখেছি, তার মানে সাবস্ট্রেটের এনার্জি কত বেশি হচ্ছে। অ্যান্ড প্রোডাক্টকে কোথায় রেখেছি, নিচের দিকে রেখেছি, তার মানে প্রোডাক্টের এনার্জি কত, লেস এনার্জি। তো এটা আমি লিখেই দিচ্ছি, এটা হাই এনার্জি। সাবস্ট্রেটের মধ্যে যে এনার্জি রয়েছে, পোটেনশিয়াল যে এনার্জিটা রয়েছে সেটা হাই, অ্যান্ড প্রোডাক্টের মধ্যে কি রয়েছে, লেস। অর্থাৎ ইন কম্পেয়ার টু সাবস্ট্রেট, সাবস্ট্রেটের সঙ্গে কম্পেয়ার করলে প্রোডাক্টের এনার্জিটা কি থাকছে, লেস এনার্জি থাকছে। তাহলে এই সাবস্ট্রেট থেকে এই প্রোডাক্ট তৈরি করতে হলে কি করতে হবে, সাবস্ট্রেট এনার্জিকে, সাবস্ট্রেটের এনার্জি রিলিজ হবে। সো এনার্জি রিলিজ, অর্থাৎ সাবস্ট্রেট যেহেতু সাবস্ট্রেটের মধ্যে হাই এনার্জি আছে, তাহলে সাবস্ট্রেট এনার্জিটাকে কি করছে, রিলিজ করছে। তাহলে সাবস্ট্রেট এনার্জি রিলিজ করলে তবে সেখানে প্রোডাক্ট তৈরি হবে। সো এই ধরনের যে রিয়াকশনগুলো, এই রিয়াকশনকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন, এক্সো মিন হচ্ছে বাইরে বা আউটসাইড। তাহলে এখানে অ্যাকচুয়ালি থার্মিক কথাটা এসেছে থার্মাল থেকে, মানে থার্মাল মিনস হিট যেটাকে বলছি। সো এখানে হিট এনার্জিটা হিট রূপে রিলিজ হয়ে যাচ্ছে, দ্যাট ওয়াই এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে সাবস্ট্রেটের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকছে, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে রিলিজ করছে। রিলিজ করছে মানে কি, বাইরে বের করে দিচ্ছে, সো আউটসাইড। সো দ্যাটস ওয়াই এই ধরনের রিয়াকশনটাকে বলা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। অ্যান্ড এই যে এক্সোথার্মিক রিয়াকশন, এই এক্সোথার্মিক রিয়াকশনগুলো হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন। স্পন্টেনিয়াস রিয়াকশন তার মানে এই যে রিয়াকশনগুলো, অর্থাৎ যেখানে সাবস্ট্রেটের মধ্যে এনার্জি বেশি থাকবে এবং প্রোডাক্টের মধ্যে এনার্জি কম থাকবে, তার ফলে সাবস্ট্রেট তার এক্সট্রা এনার্জিটাকে রিলিজ করে প্রোডাক্টে পরিণত হবে, সেই ধরনের রিয়াকশনগুলোকে বলা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এবং এই এক্সোথার্মিক রিয়াকশনটা হয় স্পন্টেনিয়াস রিয়াকশন, অর্থাৎ এই ধরনের রিয়াকশন কিন্তু নেচারে অটোমেটিক্যালি ঘটে। এবার এই ধরনের রিয়াকশনকে ক্যাটালাইজ করছে কে, এনজাইম। অর্থাৎ এনজাইম কখনোই এই রকম রিয়াকশন ক্যাটালাইজ করবে না যেখানে সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি হবে, সেই ধরনের রিয়াকশন এনজাইম ক্যাটালাইজ করবে না। তাহলে এনজাইম ক্যাটালাইজ করছে কোন ধরনের রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন, যেখানে সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের এনার্জি কম হবে। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, এখানে সাবস্ট্রেট এনার্জি রিলিজ করবে কেন বা রিলিজ করে কেন প্রোডাক্টে পরিণত হবে, মনে রাখতে হবে যার মধ্যে যত বেশি এনার্জি থাকবে সেই প্রোডাক্ট বা সেই সাবস্ট্রেট তত বেশি আনস্টেবল হবে। সো হাই এনার্জি হওয়া মানে সেটা হচ্ছে কি, আনস্টেবল হবে, তার স্থায়িত্ব কি হবে, কম হবে। তাকে স্টেবিলিটি নিয়ে আসতে হলে, স্থায়িত্ব পেতে হলে তাকে লেস এনার্জি বিশিষ্ট হতে হবে। তার মানে লেস এনার্জি হতে হলে তাকে কি করতে হবে, এনার্জি রিলিজ করতে হবে। সো এইগুলো হচ্ছে এনজাইমের অ্যাকশন বুঝতে গেলে, এইগুলো কিছু এনজাইমের অ্যাকশন বোঝার জন্য কিছু বেসিক কিছু আইডিয়া। এবার আমরা এনজাইমের অ্যাকশন বুঝবো। আচ্ছা, এখানে আমরা যেটা বারবার বলে আসছি, এনজাইম জাস্ট রিয়াকশনের স্পিডটাকে বাড়াচ্ছে, এবং রিয়াকশনের স্পিড বাড়ানোর জন্য এনজাইম যেটা করে সেটা হচ্ছে ইট লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি। এটাও আমরা আগের দিন পড়ে এসেছি, লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি।
সো এনজাইম স্পিডটা কিভাবে বাড়াচ্ছে না, ইট লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি, এটা অ্যাক্টিভেশন রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে কম করছে। তো কিভাবে কম করছে সেটা আমরা দেখব, কিভাবে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কম করছে সেটা এবার আমাদেরকে দেখতে হবে। সো এখানে একটা গ্রাফ করা আছে অ্যান্ড এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। সো এই গ্রাফটা বোঝার আগে আমরা নিজে থেকে একটা করে দেখাচ্ছি। সো গ্রাফটা বোঝার আগে এখানে সিম্পলি ধরো একটা রিয়াকশন ঘটছে, তো সিম্পলি একটা রিয়াকশন হবে অ্যান্ড এই জায়গায় এইটা হচ্ছে, এই দিকটায় যদি আমি এনার্জিকে ডিনোট করি, তো এটা যদি এনার্জি হয়, এই বরাবর যদি এনার্জি স্কেলটা রাখা হয়, তাহলে এইখানে সাপোজ এইখানে আমার সাবস্ট্রেট মলিকিউল রয়েছে, সো এই জায়গায় আমার সাবস্ট্রেট মলিকিউল রয়েছে। তো এটা যদি সাবস্ট্রেট মলিকিউল হয় তাহলে তার মানে আমরা দেখতে পাচ্ছি এনার্জির দিক থেকে এটা হাই এনার্জি অ্যান্ড এইখানে হচ্ছে প্রোডাক্ট রয়েছে, এই জায়গায় প্রোডাক্টটা রয়েছে। তাহলে এনার্জি স্কেলের দিক থেকে দেখতে পাচ্ছি তাহলে প্রোডাক্টের এনার্জি কম অ্যান্ড হচ্ছে সাবস্ট্রেটের এনার্জি কি আছে, বেশি আছে। তার মানে আমরা এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে বলছি। আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে পরিণত হতে গেলে কি করতে হবে না, সাবস্ট্রেট সিম্পলি এই বরাবর আসতে পারে, এই বরাবর এসে প্রোডাক্টে পরিণত হয়ে যায়। বাট এত সোজাভাবে সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হবে না, অর্থাৎ সাবস্ট্রেট এই সোজা পথে এসে প্রোডাক্টে পরিণত হবে না। সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত হলে সাবস্ট্রেট কিছু বাঁকা পথে যাবে, মানে কিছু ঘুরে যাবে। তো কি না, সিম্পলি এনার্জি রিলিজ করার আগে সাবস্ট্রেট নিজে কিছু এনার্জি গেইন করবে। সো এইভাবে সাবস্ট্রেট নিজে কিছু এনার্জি গেইন করবে। সো সাবস্ট্রেটকে এই এনার্জিটা এতটা পরিমাণ এনার্জি গেইন করতে হচ্ছে, অর্থাৎ সাবস্ট্রেট এনার্জি রিলিজ করার আগে কিছুটা এনার্জি গেইন করবে। আচ্ছা, গেইন কেন করবে, সাবস্ট্রেট এনার্জি গেইন কেন করবে, যেই এনার্জিটা গেইন করবে সেই এনার্জিটাই অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন এনার্জি। সো এখানে সাবস্ট্রেট অ্যাকচুয়ালি এনার্জি গেইন কেন করবে না, সাপোজ এখানে দুটো সাবস্ট্রেট রয়েছে, সো এখানে দুটো সাবস্ট্রেট মলিকিউল রয়েছে, এই হচ্ছে দুটো সাবস্ট্রেট মলিকিউল। আচ্ছা, এই দুটো সাবস্ট্রেট মলিকিউল যখন প্রোডাক্টে পরিণত হবে তখন এই দুটো সাবস্ট্রেট মলিকিউলের মধ্যে কিছু পুরনো বন্ড ভাঙার প্রয়োজন আছে, অর্থাৎ এদের নিজেদের মধ্যে যে বন্ডগুলো রয়েছে, ওল্ড যে বন্ডগুলো রয়েছে, সেই ওল্ড বন্ডগুলো ভাঙার প্রয়োজন আছে। এবং এই ওল্ড বন্ডগুলো ভাঙতে গেলে এই দুটো সাবস্ট্রেটকে একে অপরের সঙ্গে কোলাইড করতে হবে, মিনস কলিশন ঘটাতে হবে। কলিশন মানে ধাক্কা ঘটাতে হবে, অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা সাবস্ট্রেট একাধিক অ্যাটম বা মলিকিউল নিয়ে গঠিত, এবং এদের মধ্যে কি রয়েছে, একটা এনার্জি রয়েছে যেটাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি, গতিশক্তি। এবং এই গতিশক্তির দরুন এই মলিকিউলগুলো সবসময় র্যান্ডামলি কি করে, মুভ করে, একদিক থেকে অন্যদিকে মুভ করতে থাকে। এবং এই মুভমেন্টের সময় এদের মধ্যে কি হয়, কলিশন হয়। সাপোজ এইরকম ধরনের, অর্থাৎ এদের এই বন্ডগুলোকে ভাঙার জন্য সাপোজ এইরকম ভাবে দুটো, এইটা একটা সাবস্ট্রেট মলিকিউল, এইটা একটা সাবস্ট্রেট মলিকিউল। সো এদের মধ্যে ওল্ড বন্ড ভাঙতে গেলে সাপোজ এদের মধ্যে এইভাবে কলিশন করতে হবে, সো এইভাবে ধাক্কা দিতে হবে, তবেই হচ্ছে বন্ডটা ভাঙবে। বাট অ্যাকচুয়াল এরা কিন্তু ধাক্কাটা সবসময় এইভাবে দেয় না, কখনো এইভাবে ধাক্কা হতে পারে, কখনো এইভাবে হতে পারে, কখনো এইভাবে হতে পারে, অর্থাৎ র্যান্ডামলি যে কোনো সাইডে ধাক্কাটা হতে পারে। তার মানে অ্যাকচুয়ালি যে প্রপার যে কলিশনটা, যেই কলিশনটার দ্বারা পুরনো বন্ডগুলো ভাঙবে, সেই কলিশনটা কিন্তু খুব কম ঘটছে। আচ্ছা, সো এই যে এইখানে এই কলিশন হচ্ছে, এই কলিশন হচ্ছে, এইভাবে কলিশন হচ্ছে, এবং তারপরে এরকম র্যান্ডাম কলিশন করতে করতে আপাতত কোনো একটা সময় এই কলিশনটা আসছে, অর্থাৎ যেটা প্রপার কলিশন, এইভাবে কলিশনটা আসছে। সো এই যে এই র্যান্ডাম যে কলিশনগুলো হচ্ছে, এর ফলে তো একটা এনার্জির দরকার, এবং এই যে এনার্জিটা, দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তো সাপোজ এই জায়গায় এসে প্রপার কলিশনটা ঘটলো, সো এই জায়গায় এসে প্রপার কলিশন ঘটেছে, অ্যান্ড এই জায়গায় যখন প্রপার কলিশনটা ঘটছে তাহলে এই অবস্থাটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্টেট বলবো, মানে এই জায়গায় এসে এদের ব্রেকগুলো ভাঙবে, তাহলে অ্যাক্টিভেটেড স্টেট, বা এইটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট
সো অ্যাক্টিভেটেড স্টেট বা ট্রানজিশন স্টেট। তাহলে এতটা এনার্জি ওকে প্রথমে কি করতে হলো, গেন করতে হলো। অর্থাৎ ওই এনার্জিটা গেন করার পর এইখানে এসে অ্যাক্টিভেটেড হলো বা এর মধ্যে পুরনো বন্ডগুলো ভেঙে গেল। তাহলে এরপর এটা কি করবে না, এরপর সাবস্ট্রেট কি করবে, যেহেতু এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে বা পুরনো বন্ড ভেঙে গেছে, তাহলে এরপর এই সাবস্ট্রেট যে এক্সট্রা এনার্জিটা গেন করেছিল সেটাকে প্রথমে লুজ করবে। তাহলে এই এক্সট্রা এনার্জিটা গেন করেছিল, অর্থাৎ সাবস্ট্রেটের এনার্জি স্কেল কোথায় দেখিয়েছিলাম, এইখানে দেখিয়েছিলাম। তাহলে এখান থেকে এক্সট্রা এনার্জি এতটা গেন করলো, তারপর কি হচ্ছে, যখন অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে বা ট্রানজিশন স্টেটে চলে আসছে, মিনস প্রপার কলিশন ঘটে গেছে, তখন ওই এক্সট্রা এনার্জিটাকে কি করে দিল, লুজ করে দিল। অ্যান্ড এই এক্সট্রা এনার্জি লুজ করার পর আরও কিছুটা এনার্জি লুজ করলো, আরও কিছুটা এনার্জি লুজ করে এই জায়গায় এসে পৌঁছলো। সো এই যে জায়গাটায় এসে পৌঁছলো এইটাকেই বলছি আমি প্রোডাক্ট বলছি। অ্যান্ড এই যে প্রোডাক্ট বলা হচ্ছে, অ্যান্ড এই যে এক্সট্রা এনার্জিটা, অর্থাৎ রিয়াকশনটা স্টার্ট করার জন্য যে এক্সট্রা এনার্জিটা গেন করেছিল, যেটাকে আমরা ট্রানজিশন স্টেটে পৌঁছানোর জন্য যে এক্সট্রা এনার্জিটা গেন করেছিল, দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। সো এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই টোটাল জিনিসটা উইদাউট এনজাইম আমি দেখালাম, উইদাউট এনজাইম এইরকম হচ্ছে। এবার যদি এনজাইম দেয়া হয়, এই রিয়াকশনে যদি এনজাইম দেয়া হয় তাহলে কি ঘটবে না, এনজাইম দেয়া হলে এনজাইম যেটা করে, সিম্পলি দুটো সাবস্ট্রেটকে ধরলো, কোথায় কার মারফত ধরবে না, সিম্পলি ওদের যে অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ সাইট রয়েছে, সেই অ্যাক্টিভ সাইটে ভালোভাবে দৃঢ়ভাবে এরকমভাবে দুটো সাবস্ট্রেটকে ধরছে, এবং দুটো সাবস্ট্রেটকে ধরে ঠিক এইভাবে কোলাইড করাবে, অর্থাৎ এইভাবে কলিশন ঘটবে। মানে যেই অ্যাকচুয়ালি প্রপার কলিশনটা আমার দরকার সেই কলিশনটাই করবে। সো আগে কি ছিল, উইদাউট সাবস্ট্রেট এরা র্যান্ডামলি এইভাবে ওইভাবে কলিশন করছিল, দ্যাটস ওয়াই এদের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি দরকার পড়ছিল। প্রপার কলিশন খুব কম ঘটে, সেই জন্য এরকমভাবে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি হচ্ছে। এনজাইমের উপস্থিতিতে এনজাইম সিম্পলি জাস্ট এইরকমভাবে দৃঢ়ভাবে ধরলো, অ্যাক্টিভ সাইটে গিয়ে দৃঢ়ভাবে ধরলো, ধরে এদের মধ্যে কলিশনটা ঘটাচ্ছে। অ্যান্ড এই কলিশনটা হলে কি, যেগুলো র্যান্ডাম কলিশন ছিল সেগুলো বাদ চলে যাচ্ছে, তার মানে ওয়াস্ট যে এনার্জিগুলো ওয়াস্ট হচ্ছিল সেগুলো বাদ চলে গেল। তাহলে সিম্পলি এখানে যখন আমি এনজাইম দেব, তাহলে এনজাইম দিলে এই স্ট্রাকচারটা হয়ে যাবে এই রকম ধরনের, অর্থাৎ এনজাইম দিলে এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এই অ্যাক্টিভেশন এনার্জিটা কম হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জিটা এতটা হয়ে যাবে। অর্থাৎ যেহেতু এখানে র্যান্ডাম কলিশনের সংখ্যাটা কমে যাচ্ছে এবং সেই জন্য শুধু প্রপার কলিশনটাই হচ্ছে, তাহলে প্রপার কলিশন হতে যতটুকু এনজাইমের যতটুকু এনার্জির দরকার ছিল সেই এনার্জিটাই খরচা হবে, সেই এনার্জিটাই এরা গেন করবে। তাহলে এই জায়গাটা হচ্ছে এনজাইম থাকলে অ্যাক্টিভেশন এনার্জিটা এতটা লাগছে, এনজাইম না থাকলে অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি লাগছে। সো এইভাবে এরা টোটাল রিয়াকশনটাকে ক্যাটালাইজ করে। সো এইভাবে এরপর আমরা টোটাল যেটা গ্রাফ আমরা করেছিলাম সেই গ্রাফটা আমরা দেখাই। তাহলে এই অ্যাক্সিস বরাবর কি রয়েছে, পোটেনশিয়াল এনার্জি, মানে কার মধ্যে কত এনার্জি স্টোর অবস্থায় রয়েছে সেটা এই অ্যাক্সিসে পুট করব। অ্যান্ড এটা হচ্ছে প্রোগ্রেস অফ রিয়াকশন, বা এটাকে আমরা টাইমও বলতে পারি, অর্থাৎ যত টাইম যাবে রিয়াকশনের প্রোগ্রেস তত হবে, সো এটাকে আমরা টাইমও বলতে পারি। যা এবার সাবস্ট্রেট আমরা রেখেছি কোথায়, সাবস্ট্রেট হচ্ছে রয়েছে এই জায়গায়। তো এই জায়গায় রয়েছে সাবস্ট্রেট, এটা হচ্ছে সাবস্ট্রেট। অ্যান্ড এই সাবস্ট্রেট এখানে কি দেখানো হচ্ছে, রেড কালি দিয়ে যেটা দেখানো হচ্ছে, তাহলে সাবস্ট্রেট উইদাউট এনজাইম এই এতটা হচ্ছে পরিমাণ এনার্জি গেন করলো প্রথমে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই জন্য এইখান দিয়ে এইটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম। অ্যান্ড এই স্টেটটাকে কি বলা হচ্ছে, এই স্টেটটাকে আমরা কি বলছিলাম, ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট। তাহলে ট্রানজিশন স্টেটে পৌঁছতে, ট্রানজিশন স্টেট মানে সিম্পলি জাস্ট হচ্ছে যে যেখানে প্রপার কলিশন ঘটছে দুটো সাবস্ট্রেটের মধ্যে, বা দুটো সাবস্ট্রেট নাও হতে পারে, একটা সাবস্ট্রেটের মধ্যেই যে ওল্ড বন্ড ভাঙার জন্য যে প্রপার কলিশনটা যেখানে ঘটছে সেটাকেই বলছি আমরা ট্রানজিশন স্টেট। অ্যান্ড এই ট্রানজিশন স্টেট যখনই ওল্ড বন্ড ভেঙে গেল, তার মানে নিউ কিছু অ্যারেঞ্জমেন্ট ঘটছে, তার মানে নিউ কিছু প্রোডাক্ট তৈরি হবে। সো এই ট্রানজিশন স্টেটে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি এনার্জি রয়েছে। তো এইটা হচ্ছে এনার্জি স্কেলে সাবস্ট্রেটের এনার্জি, এইখানে ট্রানজিশন স্টেট পৌঁছলে এনার্জিটা এটা, তার মানে ট্রানজিশন স্টেটে এনার্জি সব থেকে বেশি থাকছে।
এবং সেই জন্য যার এনার্জি যত বেশি সে তত বেশি আনস্টেবল হবে। তাহলে ট্রানজিশন স্টেটে পৌঁছে যাওয়ার মানেই হচ্ছে প্রচুর আনস্টেবল হয়ে গেল, অ্যান্ড আনস্টেবল হয়ে যাওয়ার মানেই হচ্ছে সঙ্গে সঙ্গে এনার্জি কি করবে, এবার রিলিজ করবে। সো এরপর সিম্পলি জাস্ট হচ্ছে এখানে এই ট্রানজিশন স্টেটে পৌঁছে যাওয়ার পর যেই এক্সট্রা এনার্জিটা গেন করেছিল সেটাকে প্রথমে রিলিজ করলো, তারপর আরও কিছুটা এনার্জি রিলিজ করে কিসে পরিণত হয়ে গেল, প্রোডাক্টে পরিণত হয়ে গেল। সো দিস ওয়ান এইখান থেকে অর্থাৎ এই জায়গা থেকে এতটা, এইটাকে দেখাচ্ছি আমরা কি দিয়ে, অ্যাক্টিভেশন। এইটা অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম। এরপর হচ্ছে সেম জিনিস সাবস্ট্রেট, সাবস্ট্রেট আগেন কিছুটা এনার্জি গেন করলো এবং এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম। তার মানে যখন এনজাইম থাকছে তখন অ্যাক্টিভেশন এনার্জিটা এই এতটা লাগছে, কিন্তু যখন এনজাইম থাকছে না তখন অ্যাক্টিভেশন এনার্জিটা কতটা লাগছে, এতটা লাগছে। তাহলে এনজাইমের কাজটাই হচ্ছে ওটা যে অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণটা কমিয়ে দেওয়া এবং তার ফলে যে স্পিড যেটা আছে সেই স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। সো দিস ইজ দ্য ফাংশন অফ এনজাইম। এনজাইম মেন এই ফাংশনটাই করে থাকে। সো সিম্পলি হচ্ছে এখানে যখন অ্যাক্টিভেশন এনার্জি, এনজাইম যখন থাকছে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে এবং তারপর সিম্পলি যে এতটা গেন করছে, গেন করার পর সেম যতটা গেন করেছিল সেটাকে প্রথমে ত্যাগ করে দিল, রিলিজ করে দিল, তারপর আরও কিছুটা রিলিজ করে প্রোডাক্টে পরিণত হয়ে গেল। সো এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড এরপর হচ্ছে এই যে অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে যে এরা যে হচ্ছে স্পিডটাকে ইনক্রিজ করছে। সো অ্যাকচুয়াল এরপর কিভাবে ঠিক কাজটা করে, অ্যাক্টিভেশন এনার্জিটা এতে কমাচ্ছে, কিন্তু কিভাবে এরপর টোটাল কাজটা কিভাবে করছে সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব।